আজকে তোমাদের আহ, এই পরিবেশ রসায়ন অধ্যায়ে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো গ্যাসের আণবিক গতিতত্ত্ব, তারপর গ্যাসের গতিশক্তির হিসাব, আর এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা গ্যাসের আণবিক গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো গ্যাসের উপর বিভিন্ন শর্ত আরোপ করে তোমার যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয় তার মাধ্যমে বিভিন্ন ভৌত আচরণের তথ্য সূত্র আকারে প্রকাশ করা থাকলেও বিজ্ঞানীরা গ্যাসের এসব আচরণের মূল কারণ ওনাদের এক্স্যাক্টলি জানা ছিল না শুরুর দিকে। তা সত্ত্বেও তোমার আদর্শ গ্যাসের আলোচিত সূত্রে এর কোনো প্রভাব পড়ে নাই। মানে আদর্শ গ্যাসের জন্য যে সূত্রগুলো দেওয়া হয়েছিল তার উপর এর কোনো প্রভাব ছিল না, কিন্তু বছর শতেক আগে বিজ্ঞানীরা এসব কথা ভেবে এর সমাধান স্বরূপ গ্যাসের আণবিক গতিতত্ত্ব স্থাপন করেন, যেগুলো হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তো আণবিক গতিতত্ত্বের সাহায্যে এইসব গ্যাসের সূত্র গাণিতিক ব্যাখ্যা ওনারা দিচ্ছেন। অবশ্যই সেগুলো সব আদর্শ গ্যাসের জন্য। তো এইসব যে স্বীকার্যগুলো ওনারা দিয়েছেন এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সওয়েল, বোল্টজম্যান, হ্যাঁ, এরকম আরো অনেক বিজ্ঞানীর ওয়ালাইকুম আসসালাম, বোল্টজম্যান, ক্লসিয়াস, এরা সবাই মিলে কিছু স্বীকার্য দিয়েছেন। তবে এদের মধ্যে ম্যাক্সওয়েল আর বোল্টজম্যানের অবদানটাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তো ওনারা সবাই মিলে তোমার আদর্শ গ্যাসের কিছু বৈশিষ্ট্য দাঁড় করাচ্ছেন বা কিছু বৈশিষ্ট্য দিচ্ছেন, তার উপর কিন্তু আসলে ওই আদর্শ গ্যাসের সূত্রগুলো প্রতিষ্ঠিত। তো আমরা এখন এই গ্যাসের আণবিক গতিতত্ত্বের স্বীকার্যগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। তো প্রথম স্বীকার্যটা হচ্ছে গ্যাসের গঠন। তোমার যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এগুলোকে অণু বা পরমাণু বলা হয়। আর এই কণাগুলো দ্রুত গতিতে সরল রৈখিক পথে আর কি ইতস্তত চারদিকে ছোটাছুটি করে। তো প্রত্যেকটা গ্যাসে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্থিতিস্থাপক কণার সমন্বয়ে গঠিত আর কি। কণাগুলোকেই বলা হয় অণু বা পরমাণু। ২ নম্বর স্বীকার্য হচ্ছে গ্যাস অণুসমূহের আয়তন। গ্যাস অণুসমূহের মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য এবং গ্যাসের মোট আয়তনের অধিকাংশ স্থানই ফাঁকা। তাহলে গ্যাসের অণুগুলোর আকার গ্যাস পাত্রের তুলনায় এতই ক্ষুদ্র যে গ্যাসের মোট আয়তনকে তোমার বাদ দেওয়া যায়। মানে এতই ক্ষুদ্র, সেটা ধরা হয় যে গ্যাস পাত্রের আয়তন এতই ক্ষুদ্র যে ধরা হয় ওইটা প্রায় নাই বললেই চলে। এই জন্য ওই পাত্রের মধ্যে গ্যাসের কণাগুলো ছোটাছুটি করার জন্য মুক্ত স্থান হচ্ছে গ্যাস পাত্রের আয়তনের সমান। কারণ আয়তনগুলো এত ছোট বলে তুমি বাদ দিয়ে দিচ্ছ, আর বাদ দেওয়ার কারণে গ্যাসের কণাগুলো ছোটাছুটি করার জন্য মুক্ত স্থান কতটুকু হবে? ওই গ্যাস পাত্রের যে আয়তন সে আয়তনের সমানই হবে মুক্তভাবে ছোটাছুটি করার জন্য স্থানের পরিমাণ বা আয়তন, যেটা আসলে বাস্তবে সম্ভব না। ৩ নম্বর পয়েন্ট হলো গ্যাস অণুসমূহের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ। তো গ্যাস অণুসমূহের মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নাই। তারা পরস্পর এই ধরনের যে আকর্ষণ বা বিকর্ষণ বল আছে তার প্রভাব মুক্ত ও স্বাধীন। এটাও কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হয় না আর কি। তারপর হচ্ছে আন্তঃআণবিক সংঘর্ষ প্রকৃতি। গ্যাসের অণুগুলোর মধ্যে পরস্পরের সাথে বা পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ ঘটে, অনবরত সংঘর্ষ ঘটে। তখন ওই সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। তাদের গতিশক্তি অভ্যন্তরীণ শক্তি বা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় না। তো স্থিতিস্থাপক বলতে বোঝাচ্ছে তারা যে বলে এসে আঘাত করে ঠিক সেই বলে আবার বিপরীত দিকে ফেরত আসে। এখানে শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়ে যায় না। তো নির্দিষ্ট তাপমাত্রায় অণুগুলোর মোট গতিশক্তিও স্থির থাকে। তাপমাত্রা চেঞ্জ করলে গতিশক্তি চেঞ্জ হবে, আর তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে গতিশক্তি স্থির থাকবে। ৫ নম্বর পয়েন্ট হলো
গ্যাসের চাপ। এই যে গ্যাসের কণাগুলো অনবরত চারদিকে ছোটাছুটি করে এবং একে অপরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষ করে বা পাত্রের সাথে সংঘর্ষ করে। তো পাত্রের দেয়ালের সাথে সংঘর্ষের সময় পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে বলে সংঘর্ষ করে তাকে ওই গ্যাসের চাপ বলা হয়। গ্যাসের কণাগুলো পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রফলে যে বলে সংঘর্ষ করে সেটাই হলো চাপ, গ্যাসের চাপ। ৬ নাম্বার পয়েন্ট হলো গ্যাসের অণুর গতিশক্তি। গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি সংশ্লিষ্ট গ্যাসের পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। গ্যাসের গতিতত্ত্ব হতে তাত্ত্বিকভাবে দেখানো যায় যে যদি কোনো আদর্শ গ্যাসের আয়তন V হয় এবং সেখানে চাপ P এবং গ্যাসের প্রতিটি অণুর ভর m এবং ওই পাত্রে নমুনা গ্যাসের অণুর সংখ্যা যদি n হয় আর গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ যদি c হয় তবে সমীকরণটা হবে P = 1/3 mnc²। এটি হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণ, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। P = 1/3 mnc²। বর্গমূল গড় বর্গবেগটাকে এটা আমরা একটু পরে দেখব। তো এই যে সমীকরণটা আমরা লিখলাম এই সমীকরণ দিয়ে কিন্তু বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র এগুলো কিন্তু প্রমাণ করা যায়। তারপর আমরা গ্যাসের বিভিন্ন গতিবেগের সমীকরণগুলো দেখব বা গ্যাসের আমরা বিভিন্ন গতিবেগগুলো দেখব। তো যে কোনো গ্যাসের নমুনায় তোমার অসংখ্য অণু থাকে। তো অণুগুলোর মধ্যে অবিরাম তোমার সংঘর্ষের ফলে এদের মোট গতিশক্তির কোনো পরিবর্তন না হলেও বিভিন্ন অণুর মধ্যে গতিবেগ সবসময় পরিবর্তন ঘটে। যেহেতু একে অপরের সাথে সংঘর্ষ করতেছে অনবরত তাদের গতিবেগে কিন্তু পরিবর্তন হবে। তো অণুর এই গতিবেগ যে কোনো সময় দেখা যায় হঠাৎ করে খুব বেশি হয়, হঠাৎ করে খুব কম হয়, আবার কখনো খুব ধীর গতিতে হয়েছে, আবার হঠাৎ করে খুব দ্রুত গতিতে অণুগুলো ছোটাছুটি করতে থাকে। তাহলে অণু কিন্তু এখানে নির্দিষ্ট না। কোনো অণুর গতিবেগ কিন্তু এই জায়গায় নির্দিষ্ট না এবং নির্দিষ্ট করে বলা সম্ভব না যে এটার গতিবেগ এখন এত। তবে অণুগুলোর গড় গতিবেগ হিসাব করা যায়, মানে এভারেজ একটা বেগ হিসাব করা যায়। তো বিজ্ঞানীরা গ্যাসের অণুগুলোর গতিবেগকে ৩ ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সাধারণ গড় বেগ, একটা হচ্ছে গড় গতিবেগ, আর একটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এই ৩ ভাগে ভাগ করছে। তো প্রথম আমরা দেখব হচ্ছে গড় গতিবেগ। গড় গতিবেগটা হলো গ্যাসের অণুগুলোর বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় গড়কে ওই গ্যাসের অণুগুলোর গড় গতিবেগ বলা হয়। প্রত্যেকটা অণুর গতিবেগের গড় করব আমরা। তো এখানে গ্যাসের অণুগুলোর গতিবেগ যদি C1, C2, C3 এবং Cn পর্যন্ত হয় এবং সে জায়গায় অণুর সংখ্যা যদি n হয় তাহলে গড় গতিবেগ হবে C = C1 + C2 + C3 ... Cn হবে ডিভাইড বাই অণুর সংখ্যা। এটি হচ্ছে গড় গতিবেগের সমীকরণ। এটাকে একটা সাধারণ সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় √8RT বাই πm।
এরপরে আমরা বর্গমূল গড় বর্গবেগ, এই চ্যাপ্টারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে গ্যাসের অণুগুলোর গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে আমরা বর্গমূল গড় বর্গবেগ বলি। গ্যাসের অণুগুলোতে বিভিন্ন গতিবেগ আছে। প্রথমে সেই বিভিন্ন গতিবেগের বর্গ আমরা করব, বর্গ করে তারপর সেটার গড় করে বর্গমূল করব, তাহলে সেটা হবে বর্গমূল গড় বর্গবেগ। এখন একটা গ্যাস পাত্রে যদি n সংখ্যক গ্যাসের অণু থাকে এবং এদের বেগ যদি যথাক্রমে c1, c2, c3 এবং cn হয়, তাহলে বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ হবে c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার ডট cn স্কয়ার ডিভাইড বাই n। এটা হচ্ছে সেই বর্গের গড়। তারপর এটাকে যদি বর্গমূল করি রুট দিই, তাহলে সেটা হয়ে যাবে বর্গমূল গড় বর্গবেগ। এটাকে আরএমএস বেগও বলা হয়। তো এটা গেল একটা সমীকরণ বর্গমূল গড় বর্গবেগের। এরপর আমরা গ্যাসের যে গতীয় সমীকরণ আছে সেই গতীয় সমীকরণ থেকে বর্গমূল গড় বর্গবেগের সমীকরণটা দেখব। আমরা আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা দেখছিলাম Pv equals to 1/3 mn c স্কয়ার। এখানে ছিল mটা প্রতিটা অণুর ভর, n হচ্ছে অণুর সংখ্যা, c হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। তো এখানে যদি ওই গ্যাস পাত্রে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে, ওই গ্যাস পাত্রে গ্যাসের অণুর সংখ্যা যদি অ্যাভোগাড্রো সংখ্যক হয় মানে Na হয়, এবং সেখানে প্রতিটি অণুর ভর যদি m হয়, তাহলে m ইন্টু Na এটা সমান হবে 1 মোল গ্যাস। 1 মোল গ্যাসের ভর হবে, কারণ 1 মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যা মানে 1 মোল সংখ্যাকে বোঝায়, আর 1 মোল অণুকে যখন প্রতিটা অণুর ভর দিয়ে গুণ করা হবে তখন কিন্তু 1 মোল গ্যাসের ভর পাওয়া যাবে। আর 1 মোল গ্যাসের ভর মানে হচ্ছে আণবিক ভর, সেটা ক্যাপিটাল M দিয়ে লেখা হয়। তো সমীকরণটা আমরা লিখতে পারি Pv equals to 1/3 mc স্কয়ার। এখানে m ইন্টু Na সমান ক্যাপিটাল M লেখা যায়। এছাড়া আবার আমরা জানি হচ্ছে Pv equals to nRT আদর্শ গ্যাসের সমীকরণ। তো এখানে গ্যাসের অণুর সংখ্যা যদি 1 মোল হয়, তার মানে n এর মান যদি 1 হয়, তাহলে সমীকরণটা দাঁড়ায় Pv equals to RT। এখন এই সমীকরণে আমরা আসি Pv equals to 1/3 mc স্কয়ার। c স্কয়ার equals to লেখা যায় 3pv বাই m। আবার Pv equals to লেখা যায় RT, যে এই জায়গা অনুযায়ী। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে c স্কয়ার equals to 3RT বাই m। তারপর উভয় পাশে বর্গমূল করলে সমীকরণটা দাঁড়াবে c equals to 3RT বাই m। এবং বর্গমূল গড় বর্গবেগের অঙ্কগুলো করার সময় আমাদেরকে এই সমীকরণটাই ব্যবহার করতে হবে। তো এই সমীকরণটা গ্যাসের গতীয় সমীকরণ থেকে আসছে। এরপর আমরা সম্ভাব্যতম বেগটা দেখব। তো গ্যাসের গতিতত্ত্ব মতে অনবরত সংঘর্ষরত গ্যাস অণুগুলোর বেগ সবসময় পরিবর্তিত হয়। তো গ্যাসের অণুগুলোর মধ্যে নিম্ন থেকে উচ্চ বেগযুক্ত কণা থাকে। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার সম্ভাবনা তত্ত্বের ভিত্তিতে গাণিতিক উপায়ে প্রমাণ করেন যে কোনো গ্যাসের অধিকাংশ অণুর মধ্যে আন্তঃসংঘর্ষের কারণে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে একটি বিশেষ বেগ লাভ করে থাকে। বিশেষ মুহূর্তের এই অধিকাংশ অণুর বিশেষ বেগকে সম্ভাব্যতম বেগ বলা হয়। এবং এটা যদি আমরা একটু সংক্ষেপে বলি, তাহলে সংখ্যাটা এরকম দাঁড়াবে যে কোনো নির্দিষ্ট সময়ে সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে, কোনো নির্দিষ্ট সময় সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে যে বেগটা বিদ্যমান থাকে তাকে সম্ভাব্যতম বেগ বলে। তার মানে যে কোনো মুহূর্তে সবচেয়ে বেশি সংখ্যক অণুর মধ্যে যে বেগটা বিদ্যমান থাকবে সেটি হচ্ছে সম্ভাব্যতম বেগ, এবং এটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আলফার সমীকরণটা হবে 2RT বাই m, রুট ওভার 2RT বাই m। এবং এমসিকিউর জন্য কিন্তু আমাদের এই সমীকরণটা মনে রাখা লাগবে।
এগুলো দিয়ে ম্যাথ কম আসে, তবে এমসিকিউর ক্ষেত্রে মনে রাখা লাগবে, কারণ অনেক সময় আসে যে নিচে কোন সমীকরণটি সঠিক বা কোন সমীকরণটি সঠিক নয়। তারপরে সে বর্গমূল গড় বর্গবেগ প্রয়োজনীয় কেমন সেখানে। তো বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে এমন একটি বেগ যা প্রতিটি অণুর সাধারণ গতিবেগ ধরে অণুসমূহের গতিশক্তি হিসাব করলে তার প্রকৃত গতিশক্তির সমান পাওয়া যায়। আর গড় গতিবেগ হতে সরাসরি গতিশক্তি পাওয়া যায় না। আমরা যদি গড় গতিবেগ বের করি তাহলে সেখান থেকে যখন আমরা গতিশক্তি বের করতে যাব তখন আসলে অ্যাকচুয়াল গতিশক্তিটা কিন্তু পাওয়া যাবে না। কিন্তু বর্গমূল গড় বর্গবেগের মানকে যদি সাধারণ গতিবেগ হিসেবে ধরি একটা অণু, তাহলে তখন যে আমরা আহ, ওই গ্যাসের গড় গতিশক্তি নির্ণয় করব, সে দুটা কিন্তু সমান হবে, মানে অ্যাকচুয়াল গতিশক্তি সমান হবে। সেটা আমরা এখানে ম্যাথমেটিক্যালি দেখাবো। এই জন্যই আসলে বর্গমূল গড় গতিবেগটা নেওয়া হয়। এতে গ্যাসের কণাগুলোর যে গতিবেগ, সবচেয়ে আদর্শ গতিবেগটা এখানে পাওয়া যায়। তো ধরি আমরা এখানে একটা গ্যাস পাত্রে n সংখ্যক অণু আছে, আর প্রত্যেকটা অণুর বেগ যথাক্রমে c1 c2 c3 এভাবে cn পর্যন্ত আছে। তো প্রতিটা অণুর ভর হচ্ছে তোমার m। তাহলে অণুসমূহের মোট গতিশক্তি কত হবে? তাহলে প্রত্যেকটা অণুর যে গতিশক্তি তার সমষ্টি হবে গ্যাসের মোট গতিশক্তি। তাহলে প্রথম অণুর ক্ষেত্রে গতিশক্তি হচ্ছে হাফ এম সি ওয়ান স্কোয়ার, তারপর ক্ষেত্রে হাফ এম সি টু স্কোয়ার, তারপর ক্ষেত্রে হাফ এম সি থ্রি স্কোয়ার প্লাস ডট ডট হাফ এম সি এন স্কোয়ার। এই সবগুলোকে যোগ করে দিলাম, তাহলে সেটাই হবে গ্যাসের মোট গতিশক্তি। এখান থেকে হাফ এম যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার ডট ডট সি এন স্কোয়ার আসবে। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এটা হচ্ছে গ্যাসের অণুসমূহের অ্যাকচুয়াল যে গতিশক্তি সেটা, বা প্রকৃত গতিশক্তি আমরা বলতে পারো। আর এখন আমরা বর্গমূল গড় বর্গবেগকে তোমার সাধারণ গতিবেগ ধরে তারপর আবার প্রতিটা অণুর গতিশক্তি বের করব। তাহলে প্রতিটি অণুর গতিবেগ যদি তোমার সি হয়, এই সিটি হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, প্রত্যেকটা অণুর জন্য সেম একই মান। আর এখানে অণুর সংখ্যা হচ্ছে এন, এখানে অণুর সংখ্যা হচ্ছে এন। তাহলে প্রতিটা অণুর গতিশক্তি হবে হাফ এম সি স্কোয়ার, প্রত্যেকটা অণুর গতিশক্তি হবে হাফ এম সি স্কোয়ার। তাহলে যেহেতু এন সংখ্যক অণু আছে, তাহলে এই হাফ এম সি স্কোয়ারকে যদি আমি এন দিয়ে গুণ করি তাহলে গ্যাসে মোট গতিশক্তি পাওয়ার কথা হাফ এম সি স্কোয়ার ইন্টু এন। এটা হচ্ছে মোট গতিশক্তি। এখানে সিটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। তাহলে এটি হচ্ছে গ্যাসের অণুগুলোর মোট গতিশক্তি কখন, যখন তোমার বেগটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা, এছাড়া সি এর কিন্তু আমরা আরেকটা সমীকরণ জানি। দেখো এখানে বর্গমূল গড় বর্গবেগের আরেকটা সমীকরণ হচ্ছে সি ইকুয়ালস টু রুট ওভার সি ওয়ান প্লাস সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার প্লাস ডট ডট সি এন স্কোয়ার ডিভাইড বাই এন। এটা কিন্তু বর্গমূল গড় বর্গবেগের আরেকটা সমীকরণ। তো আমরা যদি এখানে সি এর মানটা বসাই দিই তাহলে হাফ এম এন, এখানে সি এর মানটা বসাই দিলাম root over c1 square plus c2 square plus c3 square dot dot cn square divided by n whole square। কারণ এখানে তো c স্কোয়ার ছিল এই জন্য হোল স্কোয়ার। তো এখানে স্কোয়ার দিয়ে এই রুটটা কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে থাকবে c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার ডট ডট cn স্কোয়ার ডিভাইড বাই n। তাহলে এখানে n n কাটাকাটি চলে গেল, তাহলে সমীকরণটা দাঁড়ালো হাফ m c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার প্লাস c3 স্কোয়ার ডট ডট cn স্কোয়ার। তাহলে দেখো
প্রতিটা অণুর বেগকে যখন আমি বর্গমূল বর্গবেগ ধরলাম, তখন যে গ্যাসের মোট গতিশক্তি আসলো আর প্রকৃত যে গতিশক্তি, দুইটা কিন্তু সেম। প্রকৃতির গতিশক্তি যেটা বের করেছিলাম ১ নাম্বার সমীকরণ, আর এখানে বর্গমূল বর্গবেগকে বেগ ধরে আমরা যে গতিশক্তি বের করলাম সেটা কিন্তু একই। এই কারণে আমরা বর্গমূল বর্গবেগকে সাধারণ গতিবেগ ধরে গ্যাসের গতিশক্তি বের করতে পারি। এই কারণে এটা বেশি প্রয়োজনীয়। আর প্রত্যেকটা অণুর বেগ তো আর আলাদা আলাদাভাবে বের করা সম্ভব না। তো আমরা ওই বর্গমূল বর্গবেগ নির্ণয় করে সেখান থেকে এটা বের করতে পারি। তো এখন আমরা এই বর্গমূল বর্গবেগের কয়েকটা ম্যাথ দেখব। প্রথম একটা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 720 মিলিমিটার মার্কারি চাপে কার্বন ডাইঅক্সাইড অণুর বর্গমূল বর্গবেগ হিসাব করো। এটা হলো প্রশ্ন। তো আমরা জানি তোমার বর্গমূল বর্গবেগের সমীকরণ হচ্ছে c = 3RT/m। mটা হচ্ছে ওই আণবিক ভর। তো এখানে আর এর মান দেওয়া আছে। আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। আমরা আর এর মানটা সবসময় এই জুল এককে নিব যখন আমরা এই বর্গমূল বর্গবেগের মানটা নির্ণয় করব। তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কেলভিনে রূপান্তরিত করে ফেললাম, এটা হচ্ছে 294 কেলভিন। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44 গ্রাম পার মোল। তো এখানে যখন আমরা এই ম্যাথগুলো করব, বর্গমূল বর্গবেগের ম্যাথগুলো করব, তখন সবসময় এই আণবিক ভরকে আমরা কেজিতে প্রকাশ করব। তার মানে এখানে 44 গ্রাম যেটা দেওয়া আছে এটাকে 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে যাব, কারণ কেজিটা হচ্ছে এসআই একক। আর এর মানটা আমি এসআই এককে বসাচ্ছি, তাই আমরা এখানে আণবিক ভরের মানটাও কেজিতে বের করব। এই মানগুলো আমরা এখানে বসাই দিব। 2/3 × 8.314 × 294 divided by 44 × 10⁻³ এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, মানটা আসবে 408.24 মিটার পার সেকেন্ড। আর এসআই এককে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে ইউনিটগুলো যেন সেম থাকে। আর এর মান যেহেতু এসআই এককে বসাচ্ছি, তাহলে আণবিক ভরের মানটাও এসআই এককে মানে কেজিতে প্রকাশ করতে হবে, নাহলে কিন্তু অ্যান্সার সঠিকভাবে আসবে না। আর তোমার অঙ্কটা হলো কিনা সেটাও তুমি সহজে এখান থেকে বুঝতে পারবা। আমরা যখন এরকম মিটার পার সেকেন্ডে বের করব, তখন বেশিরভাগ গ্যাসের ক্ষেত্রে এরকম 400, 500, 300 এরকম মান আসবে গতিবেগে। এরপর আসে আমরা দ্বিতীয় ব্যাথে। যদি এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার হয়, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুসমূহের আরএমএস হিসাব করো, রুট মিন স্কোয়ার হিসাব করো, গতিবেগটা বের করতে হবে। এখানে কিন্তু গ্যাসের নামটা উল্লেখ করা নাই যে আমরা আণবিক ভরটা বের করে ফেলবো, কিন্তু এখানে একটা কথা বলে দিচ্ছে, এসটিপিতে মানে আদর্শ তাপমাত্রা চাপে গ্যাসটার ঘনত্ব হচ্ছে 1.25 গ্রাম পার লিটার। এই ইনফরমেশনটা দেওয়া আছে। তো এই এসটিপিতে কোনো গ্যাসের আয়তন কত হয়, কোনো গ্যাসের 1 মোলের আয়তন কত হয়? 22.4 লিটার। 22.4 লিটার। এটা হচ্ছে 1 মোল গ্যাসের আয়তন। তাহলে 1 মোল গ্যাসের আয়তন দিয়ে যখন আমি এই ঘনত্বকে গুণ করব, তখন কিন্তু ওই গ্যাসের মানে 1 মোল গ্যাসের ভর পাওয়া যাবে। আর 1 মোল গ্যাসের ভরই হচ্ছে তার আণবিক ভর। তাহলে 22.4 লিটার গ্যাসের ভর হবে 22.4 × 1.25 গ্রাম পার লিটার। তাহলে এখান থেকে 28 গ্রাম পাওয়া গেল। এটি হচ্ছে 1 মোল গ্যাসের ভর, বা আর এটাকে আমরা বলতে এদিকে পারি আণবিক ভর।
হ্যাঁ বলো। ঘনত্বকে 2 দিয়ে গুণ করে আণবিক ভর বের করতে পারতাম না? না, ওটা যদি বাষ্প ঘনত্ব বলা থাকতো প্রশ্নে তাহলে পারতাম। তা ঘনত্ব আর বাষ্প ঘনত্ব এক জিনিস না? না, দুইটা একরকম জিনিস না। আমরা গ্রামে ব্যাপন সূত্র তখন ইউজ করছি কারণ এটা গ্যাসীয় পদার্থ এবং গ্যাসের ক্ষেত্রে এটা বাষ্প ঘনত্বই থাকে, সেই জন্য। এখানেও এটা গ্যাসীয় পদার্থ আছে, তবে এইখানে এই ঘনত্বটা আর বাষ্প ঘনত্ব সেম না। এখানে যদি বাষ্প ঘনত্ব বলা থাকে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, তখন তুমি শুধু 2 দিয়ে গুণ করতে পারবা, এছাড়া হবে না। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। যেহেতু আমরা এখানে বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করব, সেটা হচ্ছে সি। সি এর সমীকরণ হচ্ছে √3RT/m। তাহলে এখানে আর এর মান আমরা ওই আগের মতনই ধরে নিব, 8.314 জুল পার মোল পার কেলভিন। তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, ওটাকে আমরা কেলভিনে রূপান্তরিত করে ফেললাম, 300 কেলভিন। গ্যাসের আণবিক ভর দেওয়া আছে 28, এটা হচ্ছে গ্রাম পার মোল আর কি। তো এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে কেজিতে নিয়ে গেলাম। এখন এই মানগুলো আমরা এখানে বসাই দিব। তাহলে হলো √3 ইন্টু 8.314 ইন্টু 300 ডিভাইড বাই 28 ইন্টু 10⁻³ কেজি পার মোল। তাহলে এটাই হলো তোমার মানগুলো আমি বসাই দিলাম এবং ক্যালকুলেশন করলে মানটা আসলো 516.9 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো সেই গ্যাসের বর্গমূল গড় বর্গবেগের মান। নেক্সট ম্যাথটা হচ্ছে, কোন তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইড অণুর আরএমএস বেগ 25 ডিগ্রি সেলসিয়াসে অক্সিজেন অণুর আরএমএস বেগের সমান হবে? তাহলে কত তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইডের যে আরএমএস বেগ এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অক্সিজেনের আরএমএস বেগ সমান হবে, সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম T1 তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইড অণুর যে আরএমএস বেগ, সেটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের সমান হবে। তাহলে সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আরএমএস বেগের সমীকরণটা হবে C1 = √3RT1/m সালফার ডাইঅক্সাইড। আর অক্সিজেনের ক্ষেত্রে হবে C2, এটা হচ্ছে √3RT2 অক্সিজেনের আণবিক ভর। তো এখানে বলে দিচ্ছে দুটারই বর্গমূল গড় বর্গবেগ কি হবে, সমান হবে। তাহলে C1 = C2 হবে। তো এখানে আমরা সমীকরণগুলো বসাই দিলাম, √3RT1/m সালফার ডাইঅক্সাইড, √3RT2/m অক্সিজেন। তো 3RT কেটে দিলে √T1/64, আর এখানে আসবে √298/32। এখানে সালফার ডাইঅক্সাইডের আণবিক হচ্ছে 64, সেটা বসালাম। আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু বলা ছিল অক্সিজেনের বর্গমূল গড় বর্গবেগ, তাই এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে T2। তো এটাকে কেলভিনে প্রকাশ করে 298 হয়, আর অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, সেটা বসাই দিলাম। ক্যালকুলেশন করলে T1 এর মান আসলো 596 কেলভিন। তাহলে 596 কেলভিন তাপমাত্রায় সালফার ডাইঅক্সাইডের যে বর্গমূল গড় বর্গবেগ, সেটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অক্সিজেনের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে। আর যদি আমরা এটাকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করতে চাই, তাহলে এখান থেকে 273 বাদ দিলেই হয়ে যাবে, তাহলে সেটা হবে 323 ডিগ্রি সেলসিয়াস। এই হলো ম্যাথটা। তারপর আমরা দেখব গ্যাসের গতীয় সমীকরণ হতে কিভাবে গতিশক্তির সমীকরণটা আসে সেটা। তো আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ আমরা দেখছিলাম P = 1/3 mnc²। তো এখানে তোমার ভি আয়তনের একটা পাত্রে টি কেলভিন তাপমাত্রায় এবং পি চাপে একটি আদর্শ গ্যাস আছে। গ্যাসের একটি অণুর ভর হচ্ছে m, আর এখানে n সংখ্যক অণু আছে, আর অণুগুলার বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে c। এখন যদি সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে আর কি, ওই গ্যাস পাত্রের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকলে এখানে n = na হবে। তো সেই ক্ষেত্রে আমরা গ্যাসের গতীয় সমীকরণটা পাবো,
গ্যাসের গতীয় সমীকরণটা আমরা পাবো PV equals to 1/3 n এর জায়গায় হবে এখানে Na, কারণ অ্যাভোগাড্রোর সংখ্যক অণু আছে Na m c স্কয়ার। আমরা এই সমীকরণটা পাবো। এখন এই mc স্কয়ার অংশটাকে যদি আমি গতিশক্তি আকারে প্রকাশ করতে চাই তাহলে সামনে একটা হাফ নিয়ে আসতে হবে, হাফ mc স্কয়ার করতে হবে। আর এই যে আমি এখানে এক্সট্রা একটা হাফ নিয়ে আসলাম, এই টুটাকে আবার কাটাকাটি করার জন্য সামনে আবার একটা 2 নিয়ে আসলাম, তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে P equals to 2/3 Na into 1/2 mc স্কয়ার। তো mc স্কয়ারটা হচ্ছে একটা অণুর গতিশক্তি, আর যেহেতু এখানে Na সংখ্যক অণু আছে তাহলে Na into হাফ mc স্কয়ার ইকুয়ালস টু হবে অণুর মোট গতিশক্তি, যেটাকে আমরা Ek দ্বারা প্রকাশ করি। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে P equals to 2/3 Ek। আবার আমরা জানি P equals to nRT আদর্শ গ্যাসের সমীকরণ থেকে। আর এখানে যেহেতু অ্যাভোগাড্রোর সংখ্যক অণু আছে, মানে 1 মোল অণু আছে, তাহলে n এর মান হচ্ছে 1, আর n এর মান 1 হলে সমীকরণটা দাঁড়ায় P equals to RT। তাহলে আমরা লিখতে পারি RT equals to 2/3 Ek। তাহলে Ek equals to লেখা যায় 3RT/2। তাহলে এটাই হচ্ছে গতিশক্তির সমীকরণ। এটা তোমাদের মনে রাখা লাগবে, যেটা আসছে গ্যাসের গতীয় সমীকরণ হতে। আর n মোল গ্যাসের গতিশক্তি হবে n/2 3/2 nRT। এটা হচ্ছে 1 মোল গ্যাস না থেকে যদি অন্য কোনো সংখ্যায় মোল থাকে তাহলে সেটা হবে 3/2 nRT। এখন আমরা গতিশক্তি রিলেটেড ম্যাথ দেখব, যেমন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত? 16 গ্রাম। তো অক্সিজেনের আণবিক ভর হচ্ছে অ্যাকচুয়ালি 32, তাহলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা হবে 16/32 ইকুয়ালস টু 0.5 মোল। তাহলে গতিশক্তির সমীকরণটা হচ্ছে Ek ইকুয়ালস টু 3/2 nRT। এখানে n এর মান হচ্ছে 0.5, আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন, আর তাপমাত্রা হচ্ছে যেহেতু 27 ডিগ্রি সেলসিয়াস ছিল এটা 300 কেলভিন হবে। মানগুলো আমরা বসাই দিলাম, 3 × 0.5, আর এর মান, টি এর মান এবং ভাগ 2, মানটা আসবে 1870.65 জুল। এটাই হলো 16 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি। আর যদি একটা অণুর গতিশক্তি বের করতে বলতো তাহলে আমরা এই গতিশক্তির মানটাকে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করে দিতাম, তাহলে একটা অণুর গতিশক্তি পাওয়া যেত। তো এটাই হলো আজকে লেকচারের ম্যাথগুলা। এখন আমরা এখান থেকে আর কিছু প্রশ্ন আনসার করতে পারি, যেমন গ্যাসের আণবিক গতিতত্ত্ব বলতে কি বোঝায়? এটা অলরেডি লেকচারের মধ্যে বলা আছে যে গ্যাসের যে বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলা ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানীরা যে কতগুলো স্বীকার্য দিয়েছেন সেটাই গ্যাসের আণবিক গতিতত্ত্ব বলা হয় বা আণবিক গতিতত্ত্বের স্বীকার্য বলা হয়। তারপর হচ্ছে বর্গমূল, গড়, বর্গবেগ কি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটার সংজ্ঞাটা প্রায় পরীক্ষাতে আসে, এই সংজ্ঞাটা এখানে বলে দেওয়া আছে। তারপরে গ্যাসের আণবিক গতিতত্ত্ব থেকে কিভাবে গ্যাসের অণুর গড় গতিশক্তি হিসাব করা যায়, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং এই দুটা থিওরি রিলেটেড যে ম্যাথ, ওগুলো আমাদের দেখতে হবে। আর সবশেষ প্রশ্ন হচ্ছে বর্গমূল, গড়, বর্গবেগ প্রয়োজনীয় কেন? কারণ হচ্ছে প্রত্যেকটা অণুর গতি বেগটা আমাদের আলাদা আলাদাভাবে নির্ণয় করে প্রকৃত বেগটা নির্ণয় করা সম্ভব না। আর গড় গতিবেগ থেকেও যদি আমরা বেগ গতিশক্তিটা বা নির্ণয় করি তাহলে সেখান থেকে কিন্তু প্রকৃত গতিশক্তিটা পাওয়া যায় না। কিন্তু যদি আমরা অণুগুলোর গতিবেগকে বর্গমূল, গড়, বর্গবেগ হিসেবে ধরি তখন যে আমরা গতিশক্তি পাচ্ছি সেটা কিন্তু প্রকৃত গতিশক্তির সমান হচ্ছে। এই জন্য বর্গমূল, গড়, বর্গবেগটা খুবই প্রয়োজনীয় এবং সেই প্রমাণটাও কিন্তু এখানে ম্যাথমেটিক্যালি দেওয়া আছে। এই হলো আজকের লেকচার, এতটুকুই। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারবে। এই ম্যাথগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। না স্যার নেই। আবার বলো, এসটিপি আর না, সেম না, সেম না। এই দুইটার ক্ষেত্রে তোমার দেখা যাবে আয়তনের মধ্যে একটা ডিফারেন্স আছে, এবং তোমার কিন্তু তুমি যদি কবিরের বই ফলো করো সেখানে দেখা যাবে এসটিপি আর এনটিপি একই ধরে রাখছে আর কি, এবং ওই মান ধরেই অঙ্কগুলা করছে। কিন্তু অ্যাকচুয়াল মান যদি জানতে চাও তুমি ইয়ার বইটা দেখতে পারো, সঞ্জিত কুমার গুহর বইতে। ওনার বইতে আবার অ্যাকচুয়াল মানগুলো দেওয়া আছে, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা, মানে কিছু না কিছু ডিফারেন্স সেই জায়গায় আছে। কিন্তু এনটিপিটা এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না, সেগুলো ম্যাথগুলো এখন আর এভাবে আসে না, এই জন্য এনটিপিটা আর আমরা দেখাই না। আর কার কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা ক্লাসটা এখানে তাহলে শেষ করবো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো। হ্যাঁ, ওকে, সবাইকে ধন্যবাদ।